আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এডুজবস পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত পর্বে ইউনিট 2 এর ক্লাইমেট চেঞ্জের লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশনের এয়ার পলিউশন পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট পলিউশনের বাকি যে প্যাসেজটুকু আছে সেই প্যাসেজটুকু আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং একই সাথে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং ভিডিওটি কোথাও বুঝতে যদি তোমার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। তো শুরু করা যাক আমাদের আজকের এই লেসন। তো এটা মূলত 13 পেজের একটা প্যাসেজ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইখানে যে বেশ কিছু ডিফিকাল্ট ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং আমি দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যেমন ধরো পলিউশন মানে হচ্ছে দূষণ। এই রিজার্ভায়ার মানে হচ্ছে জলাধার। সেডিমেন্ট মানে হচ্ছে যে পলল, যেটাকে আমরা পলিমাটি বলি। অ্যারোশন মানে হচ্ছে ভূমিক্ষয়। ডিসপোজাল শব্দের অর্থ হচ্ছে নিষ্পত্তি। লিটারিং মানে হচ্ছে ময়লা আবর্জনা ফেলা। বিশেষ করে হচ্ছে যে যখন তরল ময়লা আবর্জনা ওয়াটার বডিজ বা ওয়াটার রিজার্ভার বা জলাধারের মধ্যে ফেলা হয়। তারপরে হচ্ছে লিকেজ মানে হচ্ছে যে ছিদ্র দিয়ে বের হওয়া। ডিকে শব্দের অর্থ হচ্ছে পচন বা ক্ষয়। টক্সিক মানে হচ্ছে বিষাক্ত। সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ বা উপাদান। ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে শিল্প সংক্রান্ত। পেস্টিসাইডস শব্দের অর্থ হচ্ছে কীটনাশক। ফার্টিলাইজার্স মানে হচ্ছে সার। আমরা দেখেছি যে পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স এগুলো হচ্ছে কীটনাশক সার, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সিপ শব্দের অর্থ ধীরে ধীরে প্রবেশ করা। রিসাইক্লিং মানে হচ্ছে পুনর্ব্যবহার করা বা রিইউজ করা। ল্যান্ডফিলস শব্দের অর্থ বর্জ্য স্তূপ, অর্থাৎ বজ্র বা ওয়েস্ট ম্যাটেরিয়ালস এগুলো কোনো একখানে পাইল বা স্তূপ আকারে জমা করে রাখা, এটাকে বলা হয় ল্যান্ডফিলস। ডেফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড়করণ করা বা বন নিধন করা। অ্যারোশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়। ফার্টিলিটি শব্দের অর্থ উর্বরতা। কম্পোস্ট হচ্ছে এক ধরনের জৈব সার। ওকে, এখন আমরা মূল প্যাসেজে আসি। তো গত প্যাসেজে আমরা এয়ার পলিউশন পর্যন্ত দেখেছিলাম। আজকের এই প্যাসেজে আমরা দেখব ওয়াটার পলিউশন থেকে শুরু করে বাকি অংশটা। তো দেখো, water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. তাহলে পানি দূষণ কোথায় কোথায় হয়? পানি দূষণ সমুদ্রে, নদীতে, লেক বা হ্রদে, পুকুরে এবং ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে যে পানির একটা বিশাল আধার আছে সেই ভূগর্ভস্থ পানিতেও পানি দূষণ ঘটে। আমরা জানি যে পানি তার সোর্সের উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত, একটা ভূপৃষ্ঠ পানি বা সারফেস ওয়াটার, আর একটা হচ্ছে ভূগর্ভস্থ পানি বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু বিভিন্ন পানির উৎস একসাথে প্রবাহিত হয়, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। তাহলে ফলে এই যে পানি দূষণ এটা খুব দ্রুত এবং খুব সহজে ছড়িয়ে যায়। অর্থাৎ বর্ষাকালে যখন পানির ওভারফ্লো যখন থাকে তখন পুকুরের পানি লেকে যায়, লেকের পানি নদীতে যায়, নদীর পানি সমুদ্রে যায়, আবার এই পানির একটা অংশ নিচে চলে যায়। এই কারণেই বলা হচ্ছে যে সব পানির উৎস যেহেতু একই সাথে প্রবাহিত হয়, এই কারণে এই পুকুরের পানি যদি দূষিত হয় তাহলে এই দূষিত পানি ধীরে ধীরে সমুদ্রের পানিকেও দূষিত করবে। এরপরে দেখো যে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড। তাহলে পানি দূষণের যে কারণগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল। দেখো, ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, এই সেডিমেন্ট মানে হচ্ছে যে পলল বা পলিমাটি, যেটা আমরা বলি পলিমাটি। এখানে বিভিন্ন ধরনের খনিজ থাকে। এই মাটি থেকে যখন অধিক পরিমাণে খনিজ বা পলল বৃদ্ধি পায়। অ্যারোশন মানে হচ্ছে ভূমিক্ষয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। তাহলে ইমপ্রপার মানে হচ্ছে যে অনুপযুক্ত বা অনুপযোগী বজ্র নিষ্পত্তি এবং আবর্জনা ফেলা। লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইস, যে মাটি যেভাবে দূষিত হয় এই দূষিত মাটির সাথে যখন
পানির উৎসের কোনোভাবে একটা লিকেজ তৈরি হয়। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস। অর্গানিক ম্যাটেরিয়ালস মানে হচ্ছে জৈব পদার্থ দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস, অর্থাৎ জলাধারে যখন জৈব পদার্থ পচে যায়। আমরা বলতে পারি বিভিন্ন ধরনের গাছপালা এগুলো যখন পচে যায়, হতে পারে প্রাণীর মৃতদেহ, তখন পানিতে মিশে গেলে সেই পানিটা দূষিত হয়ে যায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার, অর্থাৎ বলা হচ্ছে যে মাটি দূষণ করা মানেই হচ্ছে পানি দূষণ করা। থ্রোয়িং away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. অর্থাৎ যে জলাধারের কাছে কোনো বিষাক্ত পদার্থ মাটিতে ফেলা মানেই হচ্ছে তা শেষ পর্যন্ত পানিতে গিয়ে পৌঁছাবেই। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, ফলে পানি দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স আর লেকস, অর্থাৎ শিল্প কারখানা থেকে যে বজ্রটা বের হচ্ছে, এই শিল্প কারখানার বজ্রটা কখনোই নদী বা হ্রদে সরাসরি ফেলা উচিত নয়। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু। তাহলে আমাদের বাসা বাড়িতে যে ধরনের বজ্র তৈরি হয়, যাকে বলা হয় হচ্ছে গৃহস্থলী বজ্র, এই বজ্রগুলো কখনোই আমাদের সরাসরি কোনো ড্রেনে ফেলা উচিত নয়। অর্থাৎ আমাদেরকে আমাদের গৃহস্থলীর বা ঘরবাড়ির বজ্র ফেলানোর ক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত। ইউজ অফ পেস্টিসাইডস, কীটনাশকের ব্যবহার মিনস দ্যাট হোয়েন ইট রেইনস। তাহলে আমরা যখন জমিতে, কৃষি জমিতে যখন কীটনাশক ব্যবহার করি তখন কি হয়, হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয়, কেমিক্যালস ইউজড ইন লন অর গার্ডেন ওয়াশ ইনটু ওয়াটার বডিজ। তাহলে দেখো জমিতে স্বাভাবিকভাবে কীটনাশক, সার, জৈবনাশক, বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। এরপরে কি হলো, যখন বৃষ্টি হচ্ছে এই যে কীটনাশক আমরা ব্যবহার করলাম সেটা মাটির সাথে মিশে থাকে, সেটা একেবারে বিনষ্ট হয়ে যায় না, তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় না। তো যখনই বৃষ্টি পেল তখনই এই যে পানির একটা প্রবাহ বা স্রোত কিংবা হচ্ছে ধুয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, এটা তখন পানিটা ওই জমি থেকে নিচের দিকে গড়তে 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 তখন এই নদীতে যায়, লেকে যায়, সমুদ্রে যায়। এভাবেই কিন্তু এই পেস্টিসাইডস বা কীটনাশক, বালাইনাশক মাটি দূষণ এবং একই সাথে পানি দূষণ করছে। Therefore, অতএব বা সুতরাং, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. তাহলে সুতরাং আমাদেরকে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে বা কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে, কারণ এগুলো আমাদের নদী, খাল বা হ্রদ দূষিত করতে পারে। এরপরে আমরা দেখব সয়েল পলিউশন বা মাটি দূষণ। অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন, তাহলে মাটি দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইজ দ্য এনার্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হুইচ ইজ বিং প্রডিউসড এভরিডে বাট নট ডিসপোজড প্রপারলি। তাহলে বলা হচ্ছে যে প্রতিনিয়ত বিশাল পরিমাণ বা বিপুল পরিমাণ কলকারখানা থেকে শিল্প বজ্র উৎপাদিত হচ্ছে, কিন্তু এই যে বজ্র পদার্থগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো সরাসরি ডিসপোজড করা হচ্ছে না, অপসারণ করা হচ্ছে না, এগুলো নিষ্কাশন করার মতো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে না। এগুলোর একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়, যে স্ট্যান্ডার্ড অনুসারে যে কোনো বজ্র পদার্থ সরাসরি কোনো শিল্প কলকারখানার মালিক সরাসরি বজ্র পানিতে কিংবা মাটিতে ফেলতে পারবে না। তাহলে ফেলার আগে তাকে অবশ্যই সেটা রিফাইন বা পরিশোধন করতে হবে। পরিশোধন করার ফলে এটার কার্যকারিতা অনেকটাই কমে যায়। এরপরে দেখো দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, particularly the polythene shopping bags has caused serious threat to the soil and the drainage system. তাহলে গৃহস্থলীর বজ্র, বিশেষ করে পলিথিন ব্যাগের অব্যবস্থাপনা মাটির এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন, তাহলে মাটি দূষণের আর একটা কারণ হচ্ছে ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স, এডিসি। তাহলে কৃষি জমিতে অধিক পরিমাণে কীটনাশক, সার ব্যবহার করা, যেটা একটু আগেই তোমাদের সামনে আলোচনা করেছি। সামটাইমস, মাঝে মাঝে
বা কখনো কখনো ফুয়েল লিকেজ। এই যে জ্বালানি আছে, এই জ্বালানির যে লিক হয় ফ্রম দ্য অটোমোবাইলস, দেখো যে অটোমোবাইলস মানে হচ্ছে গাড়ি, তাহলে গাড়ি থেকে কখনো কখনো জ্বালানি ফুয়েল বা জ্বালানি লিকটা মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন, যে কি হয় এটা বৃষ্টির পানিতে ধুয়ে যায় অ্যান্ড সিপ ইনটু নিয়ারবাই সয়েল, এবং কাছাকাছি মাটিতে ধীরে ধীরে প্রবেশ করে। সিপ মানে হচ্ছে ধীরে ধীরে মাটিতে প্রবেশ করা। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজ ফর প্লান্ট গ্রোথ, দেখো যে কীটনাশক এবং সার এগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন। কিন্তু যখনই আমরা এটাকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করতেছি তখন এটা মাটি দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এরপরে দেখো ন্যাচারাল ফার্টিলাইজার্স, তাহলে প্রাকৃতিক সার অ্যান্ড কম্পোস্ট মানে হচ্ছে জৈব সার ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। তাহলে আমরা এই যে জমিতে অধিক পরিমাণে কেমিক্যাল বা রাসায়নিক সার ব্যবহার করতেছি, এই রাসায়নিক সারের পরিবর্তে আমরা চাইলেই প্রাকৃতিক সার এবং কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করতে পারি। এই ন্যাচারাল ফার্টিলাইজার্স এবং কম্পোস্টের মধ্যে উল্লেখযোগ্য সার হচ্ছে কেঁচো সার, গোবর সার, জৈব সার। এগুলো সাধারণত বিভিন্ন ধরনের শাকসবজি বা উদ্ভিদকে পচিয়ে তৈরি করা হয়। রিসাইকেলিং ইজ অ্যানাদার ওয়ে। রিসাইকেলিং মানে হচ্ছে পুনর্ব্যবহার, অর্থাৎ একটা জিনিস আমি ব্যবহার করার পরে এটাকে আমার ব্যবহার বা আমার যখন দরকার প্রয়োজনটা ফুরিয়ে গিয়েছে তখন আমি এটাকে আবার কি করব, একটা শেপে নিয়ে এসে আমি ব্যবহার করব। এটাকে বলা হয় হচ্ছে রিসাইকেলিং। যেমন আমরা প্লাস্টিকের কথা বলতে পারি, তাহলে প্লাস্টিক একবার ব্যবহার করার ফলে আমরা যখন ফেলে দিই তখন এই প্লাস্টিকটাকে আবার হচ্ছে রিইউজ করার জন্য রিসাইকেল করা হয়, আবার হচ্ছে প্লাস্টিক থেকে প্লাস্টিকে তৈরি করা যায়। রিসাইকেলিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। তাহলে পুনর্ব্যবহার হচ্ছে যে এই মাটি দূষণ কমানো এবং নিয়ন্ত্রণ করার অন্য আরেকটি উপায়। Recycling papers, plastics and other materials reduces the volume of refuse into landfills. এই landfills শব্দের অর্থ হচ্ছে বজ্রের স্তূপ। তাহলে কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র যদি আমরা পুনর্ব্যবহার করি সেক্ষেত্রে যত্রতত্র বা যেখানে সেখানে বজ্রের স্তূপের পরিমাণটা কমে যাবে। ডিফরেস্টেশন, এই ডিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বন উজাড় করা, বন নিধন করা। অলসো কজেস অ্যারোশন, এই বন উজাড়করণের ফলে ভূমিক্ষয় বা মাটির ক্ষয় দেখা দেয়। পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপসয়েল, এই টপসয়েল মানে হচ্ছে যে মাটির উপরের ভাগ, মাটির উপরের অংশ, যেটাকে আমরা ভূত্বক বলে থাকি। তাহলে দেখো এই বন উজাড় কিংবা বন নিধনের ফলে ভূমিক্ষয়, দূষণ এবং মাটির উপরের উর্বরতা শক্তি হ্রাস পায়, কমে যায়। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প, তাহলে এই প্লান্টিং ট্রিজ মানে হচ্ছে বনায়ন অ্যান্ড রিফরেস্টেশন মানে আবার বা পুনরায়, ফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন। তাহলে গাছ লাগানো, প্লান্ট ট্রিজ গাছ লাগানো এবং পুনরায় বনায়ন সৃষ্টি করা হেল্প প্রিভেন্ট সয়েল এরোশন অ্যান্ড পলিউশন। তাহলে আমরা যদি আবার বেশি বেশি করে গাছ লাগাতে পারি এবং বন সংরক্ষণ করতে পারি, বন সংরক্ষণ পুনরায় বনায়ন করতে পারি, তাহলে সেটা আমাদের ভূমিক্ষয় এবং দূষণ প্রতিরোধে সহায়ক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ভিডিওতে এই এনভায়রনমেন্ট পলিউশনের অ্যাক্টিভিটি সিডি এবং দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমাদের যদি কোথাও বুঝতে গিয়ে কোনো ধরনের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা।